টেলিভিশনই মির্জাপুর জিরো আওয়ারের দর্শক স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে প্রধান উপদেষ্টা অনেক দিন পরে, আমি দিনক্ষণ বলতে পারছি না, তবে অনেক দিন পরে ঐকমত্য কমিশনে নিজেই এসেছেন। তার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা সেখানে বেশ কিছু বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন, অর্থাৎ মহা উৎসবের নির্বাচন, এবং একই সঙ্গে ঐকমত্যের সঙ্গে এই নির্বাচন হবে। এই নির্বাচনে জাতি নবজন্ম পাবে। এই জাতীয় বিভিন্ন কথা, উৎসাহব্যঞ্জক কথা তো অবশ্যই, এবং রাজনৈতিক দলগুলোকেও তারা ঐকমত্য কমিশনে যে বৈঠক করেছেন এবং তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো, মানে মোদ্দা কথা তিনি একদমই পজিটিভ রূপে তিনি কথাগুলো ধরে ধরে বলেছেন। তবে রাজনীতিতে এমন পজিটিভ কথা কতটা কার্যকর হয় সেই জায়গাগুলোই আমরা আলোচনায় আনবো। আমাদের আজকের বিষয় জুলাই সনদ ও ঐকমত্য। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমেদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দেলাওয়ার হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা প্রথমেই শিরোনাম দেখে আসব। দেশবাসীর সামনে মহা উৎসবের ভোট প্রস্তুত হতে বললেন প্রধান উপদেষ্টা। জাতির সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। আগামী ফেব্রুয়ারিতে জাতির নবজন্মের নির্বাচন, মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলের। দেশে ফিরছেন তারেক রহমান। ইনশাআল্লাহ দ্রুত ফিরত আসবে, আপনারা দোয়া করবেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বৈঠক। বাহিনীর সদস্যদের অপরাধ বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। আশুলিয়ায় 6 জুলাই যোদ্ধাকে পোড়ানোর মামলার সাক্ষ্যকাল। ডাকসুর প্রথম সভায় 5 সিনেট সদস্য মনোনীত। রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু। এবং অপার হয়ে চলে গেলেন শিল্পী ফরিদা পারভিন। প্রার্থনা করছি আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। সাংস্কৃতিক কাজে আছে, তাদেরকে যাতে হাত না পাততে হয়, ওই চিন্তা আমাদের মাথার মধ্যে নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমরা যারা পুরাতন ছাত্রছাত্রী যারা আছি, মার শিষ্য যারা আছি, আমরা চেষ্টা করবো অচিন পাখিটাকে টিকিয়ে রাখার জন্য। ফুল, বৃষ্টি আর চোখের জলে লালন কন্যার প্রতি ভক্ত অনুরাগের শ্রদ্ধা। দর্শক, শিরোনাম শুনছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে, সেটি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বৈঠক শেষে জানিয়েছেন যে খুব শীঘ্রই, যদিও দিনক্ষণটি বলা হয়নি, তবে খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এটি জানিয়েছেন। আমরা এই ভাষ্যটি শুনছি বেশ কিছুদিন যাবৎ, তবে এই প্রথম প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে একজন নেতা এই বক্তব্য রাখলেন, যে কারণে এটির গুরুত্ব। আমি আহমেদ করিমের কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলেন, সব কিছু মিলিয়ে আপনি আমাকে একটু বিশ্লেষণ যদি বলেন, আপনার কি মনে হলো? ধন্যবাদ। বৈশাখী টিভির দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ও আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে নির্বাচন নয়, এটা উৎসব মুখর নির্বাচন হবে এবং জাতি নবজন্ম পাবে। তো আমরা ওনার এই বক্তব্যে আনন্দ বা পুলক অনুভব করতে পারি, কিন্তু এটা কি আসলে সত্যি নবজন্ম হবে?
সেটা আমার মনে হয় সাধারণ মানুষ এখনো বিশ্বাস করছে না। কারণ একটি জাতির নবজন্মের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে, সেখানে যে জুলাই সনদ ঘোষণার কথা ছিল, স্বাক্ষরের কথা ছিল, সেটা এখনও কিন্তু হয়নি। এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো এত বেশি পক্ষ বিপক্ষে দাঁড়াচ্ছে, যেটা জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে এমনটি আশা করেনি। কারণ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে সংস্কার হবে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার হবে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কিছুই নিশ্চিত হয়নি। এখন যদি আমরা মনে করি বা আমাদের প্রধান উপদেষ্টা বলেন যে উৎসব মুখর নির্বাচন আর জাতির নবজন্ম, জাতির নবজন্মের জন্য কি হয়েছে, এখনও তো জুলাই সনদটাই পাকাপোক্ত করা যায়নি এবং এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে এখনও অনেক বিতর্ক। এটা কি আসলে সংবিধানে অঙ্গীভূত হবে, কোন পদ্ধতিতে হবে, কোনো কিছুই হয়নি। আর সর্বোপরি হচ্ছে, আমরা যদি একটা মৌলিক সংস্কারের জায়গা দেখতাম যে সেটা নিশ্চিত হয়েছে, তাহলে জনগণ উল্লসিত হতো এবং আমরা আশাবাদ পেতে পারতাম। কিন্তু যেখানে মৌলিক সংস্কারটাই নিশ্চিত হয়নি, সেখানে নবজন্ম একটু বলাটা, মৌলিক সংস্কার বলতে আপনি কি বোঝাচ্ছেন আমাকে যদি আমরা দর্শকের জন্য এখনো যদি একটু খোলাসা করেন? জুলাই বিপ্লবের পরে আমরা যদি সারা দেশেই রাজপথে যদি হাঁটি, রাস্তায় যদি হাঁটি, আমরা দেয়ালে দেয়ালে দেখতে পাবো যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কি ছিল। সেখানে স্পষ্ট করে দেয়ালে দেয়ালে লেখা আছে যে আমরা কি কি সংস্কার চাই। আমরা পুরনো বন্দোবস্ত চাই না, পুরনো রাজনীতি চাই না, এগুলো ছিল মৌলিক ঘোষণা। কিন্তু আমরা কি রাজনৈতিক দলের মধ্যে কোনো সংস্কারই পর্যন্ত দেখতে পেয়েছি? আমি শুধু একটা উদাহরণই আপনাকে, রাজনৈতিক দলের সংস্কার বলতে এটাও আমি জানতে চাই যে কেন বলছেন আপনি রাজনৈতিক দলের সংস্কার আসলে কি? যেমন সব রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলছেন, তারা রাষ্ট্রে গণতন্ত্র দেখতে চান, কিন্তু তাদের দলগুলোতে কি গণতন্ত্র আছে? সেখানে নেতৃত্ব নির্বাচন হয় কিভাবে? বুঝতে পারছি। সেই মৌলিক জায়গাটাই আসে না। এবং কর্মীরা যে সারা জীবন ধরে তারা রাজনৈতিক দল করছে, সেই কর্মীরা তাদের যোগ্যতার আলোকে কি পদ পদবি পাচ্ছে? তো সেই নিশ্চয়তা রাজনৈতিক দলগুলো দিচ্ছে না। রাজনৈতিক দলের সংস্কারের সাথে আপনি যেটি ইঙ্গিত দিচ্ছেন, এর সাথে তো আসলে প্রধান উপদেষ্টার বক্তব্যের বা প্রধান উপদেষ্টার উপর দায় চাপানো যায় না। এটিকে কি প্রধান উপদেষ্টার উপর দায় চাপানো? অবশ্যই দায় চাপানো যায়, কারণ উনি কিন্তু যখন জুলাই গণবিপ্লব হয় তখন কিন্তু উনি দেশে ছিলেন না। উনাকে বিদেশ থেকে ডেকে এনে এক একটি রাজনৈতিক দল এক একটি তাদের নিজস্ব দলীয় কাঠামো রয়েছে, তাদের নিজস্ব দলের সাংগঠনিক আইন রয়েছে, তারা তো সেইভাবে পরিচালিত হয়। এই রাজনৈতিক দলগুলো ভেতরে কেমনভাবে তাদের সাংগঠনিক কাঠামো গঠন হবে, এই জায়গাটিতে তো আসলে ডক্টর ইউনূসের কি কিছু করার আছে কিনা? অবশ্যই করার আছে। এই প্রতিশ্রুতি কি তিনি দিয়েছিলেন কিনা? হ্যাঁ, উনি সংস্কারের দায়িত্ব নিয়েছেন, এটার মধ্যে এটাও আছে। তিনি যদি প্রথমে অধ্যাদেশ জারি করতেন যে রাজনৈতিক দলগুলো আপনারা আগামী 1 বছরের মধ্যে গণতান্ত্রিকভাবে আপনাদের নেতৃত্ব নির্বাচন করুন, আপনারা ওয়ার্ড থেকে শুরু করুন, কেন্দ্র পর্যন্ত জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপনাদের কমিটি জমা দিন, তাহলে এটা ডক্টর ইউনূস বলবেন কেন? প্রতিটি দলেরই তো কাউন্সিলের নিয়ম ছিল, কাউন্সিলের মানে সব আইন আছে। এখন দলগুলো না করলে ডক্টর ইউনূসের কি করা? উনাকে এটা বাধ্য করতে হবে দলগুলোকে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী হলে আগে আপনার দলের মধ্যে আপনি গণতন্ত্র। এই বিষয়ে আরো আলোচনায় আসবো, আমি দেলোয়ার হোসেনের কাছে আসতে চাই। আপনি যদি আমাকে একটু বলেন যে জাতির নবজন্মের মহোৎসব বলছেন, এবং তিনি যেটি আহমেদ করিম বললেন যে তিনিও কিন্তু এই বারবারই জুলাই সনদের কথা বলছেন এবং বারবারই রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যমতের সমঝোতার জায়গায় আসতে বলেছেন। এবং আজকে কয়েকটি লাইন আমি পড়েই শোনাই, যে
তিনি যেটি বলেছেন যে এই নবযাত্রার সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং একমাত্র সমাধান হলো সমঝোতার পথে আসা, অর্থাৎ জুলাই সনদ নিয়েই তিনি বলছেন যে সমঝোতায় আসতেই হবে। এখন মনে মনে হয়তো বা যুক্তিতর্কের ক্ষেত্রে অনেকের কষ্ট হতে পারে, তবে এই সমঝোতায় বা ঐক্যমত্যে চলে আসলে আগামীতে দেশ শান্তি পাবে, এটিও তিনি বলেছেন। দেলোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে, সাথে বিজ্ঞ সহ-আলোচক এবং যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন। আসলে 5ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার এখন ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, তিনি যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছিলেন বা তাকে ক্ষমতায় বসানো হয়েছিল, তিনি ক্ষমতায় বসে 3টে বিষয় মূলত প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা হলো সংস্কার, বিচার এবং একটা সুন্দর নির্বাচন। এই 3টে প্রতিশ্রুতি নিয়েই তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে এই 3টা বিষয় নিয়ে তিনি কাজ করবেন যতটুকু সময় তিনি সময় পান, জাতি খুবই খুশি হয়েছিল। যেহেতু জাতিও চাচ্ছিল এটাই, দেশের মানুষ, ছাত্র জনতা এটাই চাচ্ছিল। যখন ছাত্র জনতার মনের কথাগুলো তিনি যখন বললেন, তখন স্বাভাবিক কারণেই ছাত্র জনতা তার এই কথায় খুবই খুশি হয়েছে। কিন্তু আসলে আজকে প্রায় 1 বছর পার হয়ে গেল, সেই প্রত্যাশার এখন পর্যন্ত একবারে আমরা কিন্তু বাস্তবায়ন দেখিনি। বিশেষ করে সংস্কারের যে বিষয়টি, জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এখানে আলোচনা হয়েছে। আলোচনার একটা পর্যায়ে আপনারা জানেন যে প্রায় 84টা বিষয়ের উপরে এখানে মোটামুটি রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে, যদিও কিছু বিষয়ের উপরে নোট অফ ডিসেন্ট কিছু কিছু দল দিয়েছেন। এটা কোনো বিষয় না, কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও যদি অধিকাংশ রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়গুলোর উপরে ঐক্যমত পোষণ করে, সেটা পজিটিভলি ধরে নেওয়া যায়, যেটা সিদ্ধান্ত হয়ে গেছে। তো এই 84টা বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছালাম, এটার উপরে আমরা হয়তো স্বাক্ষরও করে দিলাম, কিন্তু এটার বাস্তবায়ন কেমনে হবে? এখন বাস্তবায়নের রূপরেখাটা যদি না দেখাতে পারেন, বা এটা নির্বাচনের পূর্বে এটা বাস্তবায়ন করে এই বাস্তবায়নের উপরে যদি একটা নির্বাচন না হয়, তাহলে কিন্তু আসলেই সুষ্ঠু নির্বাচন হবে না। মানুষের যে প্রত্যাশার যে নির্বাচন, উনি যেটা বলছেন যে এখানে জাতির নবজাগরণ, আমরা ওটাই চাচ্ছিলাম যে এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির নবজাগরণ হোক, এখানে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাক। যেহেতু 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, যেটা আমরা 2টা নির্বাচনে দেখলাম, জাতীয় নির্বাচন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মানে কি উৎসব মুখর পরিবেশে, কিছুটা প্রতিবন্ধকতা ছিল, কিছুটা অব্যবস্থাপনা ছিল, তারপরও ভোটারদের, ছাত্রছাত্রীদের উপস্থিতিটা কিন্তু ব্যাপক। একটাতে 80%, আর একটাতে প্রায় হলো 72%-এর মতো। এটা কিন্তু কম না। আমরা আশা করছি হয়তো জাতীয় সংসদ নির্বাচন যদি তার আগেই যদি প্রপারলি সংস্কারটা হয়ে যায়, সনদ যদি বাস্তবায়ন হয়েছে, সনদের প্রপারলি সংস্কারটাই জানতে চাচ্ছি আসলে, যে কি হলে মনে হবে যে সংস্কার হয়েছে, এবার নির্বাচন আয়োজন সঠিক। আসলে এইখানে যদি আমি বলি যে সংস্কার যে বিষয়গুলো নিয়ে এখানে, বিশেষ করে নির্বাচন যে ব্যবস্থাটা, এখন পর্যন্ত কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটার ব্যাপারে কিন্তু এখন ঐক্যমতে কেউ পৌঁছাতে পারেনি। কেউ বলছেন যে 2টাতেই পেয়ার পদ্ধতি হইতে হবে, কেউ বলছেন যে না শুধু উচ্চ কক্ষে পেয়ার হবে, কেউ বলছেন নিম্ন কক্ষে, আবার কেউ বলছেন না কোনোটাতেই পেয়ার না। উচ্চ কক্ষের পেয়ারের ব্যাপারে সবাই মোটামুটি ঐক্যমত্যে না, এটা বিএনপি তো এখন পর্যন্ত এটার ব্যাপারে চূড়ান্ত তারা একটা নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে, কিন্তু তার মানে এটা তারা এটার সাথে ঐক্যমত না। হ্যাঁ, একমতই আছেন মনে হয়। বিএনপি কি বলেছে আসলে, বিএনপি কি বলতে চায় না এটার ব্যাপারে? তারা তো বলছে যে তারা পেয়ারের ব্যাপারে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো কারণে হয়তো তারা চুপ ছিল, যে ঠিক আছে এটার প্রতি তাদের অনাস্থা, যে না আমরা পেয়ার পদ্ধতি না, বর্তমান যে পদ্ধতি আছে সেই কিন্তু পদ্ধতি। উচ্চ কক্ষে তো তারা চিন্তা করেছিল যে সম্ভবত বিএনপি একটি সিস্টেম দেখিয়েছে যে যেভাবে নারী আসনগুলো নিম্নকক্ষে, যেভাবে নারী আসনগুলো বন্টন করা হয়, উচ্চকক্ষে যেন সেইভাবে পিআর পদ্ধতি দেওয়া হয়, এরকম একটি সিস্টেম বলেছে। না,
মানে ঠিক আছে, নারীদের যে সিস্টেমটা ছিল সেটা তো হলো পেয়ার পদ্ধতি না, ওইটা একটা পেয়ার একটা সিস্টেম আর কি। মানে যেই দল যেই পরিমাণ যেই মানে পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজের ভিত্তিতেই উচ্চকক্ষে যে আসনটা বরাদ্দ হবে সেটার ব্যাপারে কিন্তু বিএনপি একমত হয় নাই। 2 নম্বর হলো এখানে দেখুন যে বিচার ব্যবস্থা নিয়ে যে সংস্কারটা, বিচার ব্যবস্থাকে সবসময় নিয়ন্ত্রণ করা হয়, এই বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে একজনকে ফাঁসি দেওয়া হচ্ছে, আরেকজনকে মুক্তি দেওয়া হচ্ছে, মানে বিচারকদের নিয়োগ সংক্রান্ত এই সব কিছু মিলে বিচার ব্যবস্থার একটা সংস্কারের বিষয়। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী, আজকে এই যে দীর্ঘ 16 বছর আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে বিগত ফেসিবাদী আমলে যে সরকার ছিল তারা যেভাবে ব্যবহার করেছে, যেভাবে তাদেরকে ইউজ করেছে, তো এইটার একটা আমূল সংস্কার হওয়া দরকার। তা না হলে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলোই তো হলো প্রভাবক। এই আইনশৃঙ্খলা বাহিনী তো এখানে একটা বড় ভূমিকা রাখবেন যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে। এরপরে নির্বাচন কমিশন, সারা দেশে নির্বাচন পরিচালনার জন্য যারা থাকবেন তাদের এখানে এখন পর্যন্ত দেখুন যে সারা দেশে যদি আমরা নির্বাচন কমিশনে দিয়ে থাকি তাহলে এখনও সে পুরাতন আমলের দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু আছে, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিচ্ছে, কিন্তু তারাই কিন্তু এখন পর্যন্ত আছে। যে যারা 16 বছর যারা মানে সুষ্ঠু নির্বাচন দিতে পারলো না, শেখ হাসিনার মতো করে তারা নির্বাচন উপহার দিল, তাদের পক্ষে কেমনে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? দেখুন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা দেখলাম, আজকে সরকার বলছে তারা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, তারা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যাপারে মানে একবারই প্রস্তুত হয়ে আছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা দেখেন, মাত্র এখানে 11,000 ভোটের মধ্যে 7,000 ভোট কাস্ট হয়েছে। এই 7,000 ভোট মানে দেওয়ার জন্য গণনা করতে প্রায় 3 দিন লেগে গেল, এবং এটা নিয়ে এত বেশি মানুষের প্রশ্ন তৈরি হয়ে গেল। ইউনিভার্সিটি প্রশাসন তো আর সরকারি প্রশাসনের সাথে এটা কি তুলনা করাটা ঠিক হচ্ছে কিনা? নির্বাচনেই তো বোঝা যাচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা নির্বাচন, এই নির্বাচনটাই আসলে তারা একেবারে সুষ্ঠুভাবে করতে পারলো না, মানে ছাত্রছাত্রীদের প্রত্যাশা অনুযায়ী করতে পারলো না। সেখানে সারা বাংলাদেশ, বড় বাংলাদেশের মানে নির্বাচনটা কীভাবে, এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সময় বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকাতে যত আইন শৃঙ্খলা বাহিনী ছিল একেবারে র্যাব, পুলিশ, বিজেপি সবগুলোকে কিন্তু কাজে লাগিয়েছে। এতগুলো বাহিনীকে কাজে লাগিয়েছে মাত্র ছোট্ট একটা ক্যাম্পাসের নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য। যখন আপনার পাড়ায় পাড়ায় যখন ভোট কেন্দ্র হবে তখন এই ভোট কেন্দ্রগুলো কেমনি নিয়ন্ত্রণ করবে? আপনার ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের সময় দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রবেশমুখে যেভাবে বহিরাগতরা ঢোকার জন্য উন্মুখ হয়েছিল, তা সেই জায়গায় প্রোটেক্ট দেওয়ার মতো মানে আইন শৃঙ্খলা বাহিনী তো যথেষ্ট ছিল না। হ্যাঁ, চেষ্টা করেছেন। তো এই জায়গায় আমার কাছে প্রশ্ন হয় যে একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ক্যাম্পাসের নির্বাচন পরিচালনা করতে গিয়ে যেভাবে হিমশিম খেতে হয়েছে, সেখানে কিভাবে মানে এত বড় একটা নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করবে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিভাবে সম্ভব, যেখানে আইন শৃঙ্খলা কাজই করছে না এখন পর্যন্ত। মানে সব জায়গায় যেখানে বিশৃঙ্খলা ওখানে যে কাজ তো করছে না, যেখানে থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া হয় প্রশাসন কিছুই করতে পারে না। আপনি দেখেন থানা থেকে আসামি কারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এটা তো একটা দল কারা ছিনতাই করে নিয়ে আসছে সেটা তো আপনারা জানেন যে তার একজন আসামি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, তাকে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দিয়েছে। তাহলে রাজনৈতিক দলরা যদি এইভাবে ছিনতাই করে নিয়ে যায় সেই জায়গাতে সরকারকে আপনি দায় দিচ্ছেন, ভালো কথা, সরকারের দেখারই বিষয়। কিন্তু এই ডক্টর ইউনূস তো যখন ক্ষমতায় বসেন তখন সবগুলো রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েই বসেছিলেন। সেই জায়গাতে ডক্টর ইউনূসের দায় কতটা আপনি কি মনে করেন? আমি ডক্টর ইউনূসকে জাস্টিফাই করছি না, ডক্টর ইউনূস সাহেবের অবশ্যই আন্তরিকতা আছে, তিনি চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টাটা কখন সফল হবে, কখন মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে? যখন দেখবে যে উনি আইন শৃঙ্খলা বাহিনীকে 100% নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এই আইন শৃঙ্খলা বাহিনী তার কথা মতো চলে। এখন কি আইন শৃঙ্খলা তার কথা মতো চলে? আমার তো মনে হয় না। যদি চলতো তাহলে তো এই ধরনের অকারেন্স আমরা দেখতাম না, অ্যাক্ট করছে না তো। আমি একটু আবারও আহমেদ করিমের কাছে আসি। সেটি হলো যে যেটি দেলোয়ার হোসেন বলছিলেন যে বিচার ব্যবস্থার আমরা একটি বিষয় জানি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটি কিন্তু প্রক্রিয়ার আছে এবং প্রধান বিচারপতি বিভিন্ন ধরনের সংস্কার কিন্তু তিনি বিচারালয় করেছেন। কিন্তু এটি তো একটি চলমান প্রক্রিয়া, এটি নির্দিষ্ট দিনে মানে অর্থাৎ
যদি 15-16 বছরের কথা বলেন তাহলে সেটি, যদি তারও আগের থেকে বলেন যে গেল 30-40 বছর বা 54 বছরেও যে বিচার ব্যবস্থার মধ্যে যেই ক্লেদ জমেছে, এটি কিভাবে আপনি বছর খানেকের মধ্যে সংস্কারে নিয়ে আসবেন? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া যেগুলো চলছে এর মধ্যে অনেকটা এগিয়ে আছে বিচার বিভাগ, এবং এটার কৃতিত্ব অবশ্যই প্রধান বিচারপতিকে দিতে হবে। সেটা হচ্ছে, আমরা দেখেছি প্রতিটি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময় বলে যে বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু ক্ষমতায় বসার পরে আর বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। আমাদের প্রধান বিচারপতি যেটা মৌলিক কাজ করছেন সেটা হলো তিনি বিচার বিভাগকে স্বাধীন করার প্রক্রিয়াটা প্রায় চূড়ান্ত করেছেন। এটা সম্ভবত এই সরকারের সময়ে এটা হয়ে যাবে। কিন্তু যারা বিগত সরকারের সময়ে বিচারের নামে দেশে যা করেছে, এটার সাথে যারা জড়িত ছিল, দেশে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলোর সাথে যারা জড়িত ছিল, এদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার তাদেরকে আইনের আওতায় এনে বিচার বিভাগের হাতে তুলে দিতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। তাহলে কেন পারেনি? সরকারকে কেউ কি বাধা দিয়েছে? কেন অস্ত্রগুলো উদ্ধার হয় নাই? আইন শৃঙ্খলা বাহিনী কেন অভিযান করে নাই? এবং তারা এখন পরাজিত শক্তি এখন অপেক্ষায় আছে কখন নির্বাচন হবে, তখন এই নির্বাচনের মধ্যে তারা তাদের যে লুকানো অস্ত্র সেগুলো ব্যবহার করবে, তারা তাদের সঞ্চিত অর্থ ব্যবহার করবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মৌলিক সংস্কার হয়নি যেটা দিয়ে নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে। এখন আমি শুধু চেয়ারে বসে বলে দিলাম উৎসবমুখর হবে। আমাদের তো উৎসবমুখর নির্বাচনের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটি নাগরিক অধিকার নিশ্চিত করার নির্বাচন, যেখানে দায়িত্বের নির্বাচন, নাগরিকের ক্ষমতায়নের নির্বাচন। আমাদের তো উৎসবের নির্বাচন প্রয়োজন নাই। আর নবজন্ম জাতির যেটা হবে সেটা হলে প্রয়োজন ছিল যে সংস্কার কমিশন করা হয়েছে এবং যে জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে। আমরা দেখছি কমিশনটি হয়েছে মূলত 1/11-এর পরে আমরা যেরকম দেখেছি যে কিছু কমিশন হয়েছে, সংস্কার হয়েছে, আসলে দেশের কোনো সংস্কার হয়নি। এবং এই সংস্কারগুলো আপনি কি ধরনের সংস্কার চান? আপনি সংস্কার চাইতে হবে এদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে যে নিয়ম, যে আইন, আপনি সেটা যেদিন বাস্তবায়ন করবেন সংস্কারের মধ্য দিয়ে, জনগণ গ্রামে গঞ্জে থেকেও তার মৌলিক অধিকার পাবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাবে। আপনি এই ধরনের আইন যখন করবেন, সেটা অধ্যাদেশের মাধ্যমে আপনি করতে পারেন। আপনি সেই পদক্ষেপ নিলে জনগণ মনে করবে এটা জনগণের জন্য সংস্কার হয়েছে। এখন সংস্কারটা কি করছে? পুরনো রাষ্ট্র কাঠামোর মধ্যেই, পুরনো রাজনীতির মধ্যেই, পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই আপনি আরেকটা সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চাচ্ছেন। এখানে কোনো সংস্কার হয়নি। সংস্কার হতে হবে জনগণের পক্ষে, জনগণের মৌলিক অধিকারের পক্ষে। আপনি দেখেন একটা কমিশনের অবস্থা দেখেন, যেমন স্বাস্থ্য কমিশন, ওরা একটা কি করলো, প্রাথমিক চিকিৎসা হবে জনগণের মৌলিক অধিকার, এটা গ্যারান্টি দিতে হবে। চিকিৎসাটাই তো জনগণের মৌলিক অধিকার, আপনি প্রাথমিক চিকিৎসাকে কেমনে মৌলিক অধিকার করেন? বুঝতে পেরেছি। আমরা ছোট্ট একটি বিরতির সময় হলো, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিটের বিরতি নিচ্ছি, ফিরব খুব দ্রুতই। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা ডক্টর ইউনূসের একটা ছোট্ট বক্তব্য আজকে যেটা দিয়েছেন সেটি শুনে এসে আবার এই পর্বের আলোচনাটা শুরু করতে চাই। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনারা এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে।
বক্তব্যটি শুনছিলেন, এখানেও কিন্তু ডক্টর ইউনূস একইভাবে ও সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যমত্যের আসার জন্যই আহ্বান জানালেন, সমুচিত আসার জন্যই জানান। এখন সেই জায়গায় আসলে রাজনৈতিক দলের দায় বা দায়িত্বর জায়গাটি কি দেলোয়ার হোসেন? না, প্রধান উপদেষ্টা এখানে যথার্থই তিনি বলেছেন, যে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসলে এটাই হলো জনগণের প্রত্যাশা, জনগণ এটা চায়। এখন এখানে মানে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি যতটুকু বুঝি বা মানে দেখতেছি, যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মোটামুটি একটা চিন্তার ঐক্য চলে আসছে, যে না, আমাদের জুলাই সনদটা আইনি ভিত্তি হতে হবে, এবং সেই জুলাই সনদের উপর একটা নির্বাচন যদি হয়, তাহলে আশা করা যায় একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই নির্বাচনটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এই জায়গায় দেখেন, আজকে বহুদিন ধরে আলোচনাটা হচ্ছে যে জুলাই সনদটাকে আইনি ভিত্তির উপরে না দিলে আসলে এই সংস্কারগুলো, এত কষ্ট করে যে সংস্কারগুলো হলো, এগুলো বৃথা যেতে পারে। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে যে একটা নতুন বাংলাদেশ, যে একটা অভ্যুত্থান, এটা পুরোটাই বৃথা চলে যেতে পারে। যার কারণে এই আশঙ্কা থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো, ছাত্ররা, মানে জনতাও এটাকে খুব গুরুত্বের সাথে দেখছে, যে না, জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিতেই হবে, আইনি কাঠামোর মধ্যে এটাকে আনতেই হবে, এরপরে নির্বাচন। কিন্তু আমরা দেখছি যে একবারেই হাতে গোনা কয়েকটা দল, একটা দলই মূলত, তার সাথে যারা আছে একবারে ছোটোখাটো নাম না জানা কিছু দল, তারা মিলিয়ে বারবার এটাকে পিছিয়ে দেওয়ার চিন্তা করছেন। যারা বলছে যে, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য দলগুলো বলছে যে নির্বাচন হোক, সংসদে নির্বাচিত সংসদ রেটিফাই করবে জুলাই সনদ। না, আমার এই জায়গায় প্রশ্ন, যে নির্বাচনের আগে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দলগুলো চাচ্ছে, দেশের মানুষ চাচ্ছে, ছাত্র জনতা চাচ্ছে যে নির্বাচনের আগেই এই জুলাই সনদের আইনি ভিত্তিটা তৈরি হোক, তো তারা কেন এইটা ভয় পাচ্ছে? জুলাই সনদটাকে আগেই কেন ভয় পাচ্ছে? জুলাই সনদটা আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তির উপরে যে নির্বাচন, এটাকে ভয় পাচ্ছে কেন তারা? ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তো এখানে ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে, একটা গ্রামে প্রক্রিয়ায় এটাকে আইনি ভিত্তিতে নেবেন না, এটার তো স্পষ্ট বিশ্লেষকরা তো বলছেন এখানে তিনটা প্রক্রিয়া হতে পারে। একটা লিগাল ফ্রেমওয়ার্ক, এটারও বাংলাদেশে উদাহরণ আছে। এরপরে আপনার হলো এটার গণভোট, রেফারেন্ডাম, এটারও উদাহরণ বাংলাদেশে আছে। এখানে মনে করেন যে অধ্যাদেশ, এটারও উদাহরণ কিন্তু বাংলাদেশের। এটা আরেকটু সবাই মিলে আমরা যখন একমত হয়ে যাব যে না, আসলেই আমরা নির্বাচনের আগেই আমরা এই জুলাই সনদটাকে আইনি ভিত্তির উপরে দাঁড় করাবো, এটা যখন আমরা একমত হয়ে যাব, তখন কোন পদ্ধতিটা আমাদের জন্য সহজ হবে, স্থায়ী হবে এবং একটা মজবুত ভিত্তি হবে, তখন এটা নিয়ে আলোচনা শুরু করা যাবে। কিন্তু তার আগেই তো বলা হচ্ছে যে না, আমরা জুলাই সনদটা, আচ্ছা দেখুন, যদি যে আসন্ন নির্বাচনে যে সরকার গঠন হবে সেই সংসদে এটিকে রেটিফাই করা হলে কি সমস্যা, সেই জায়গাতে আসলে মূল সংকটটি কোথায়, এটি জানতে আচ্ছা চাচ্ছি। দেখুন, যে 91 সালের নির্বাচনের আগে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের, স্বৈরাচারের পতনের পর, স্বৈরাচার এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে একটা নির্বাচন হলো। কিন্তু নির্বাচনের পরে কিন্তু যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু ওই রূপরেখার বাস্তবায়ন করে নাই। তার মানে এটা একটা বড় আশঙ্কা, এটা যদি আইনি ভিত্তিতে না যায় তাহলে এগুলো বাস্তবায়নটা পরবর্তী সময় যারা আশঙ্কা তৈরি হয়ে ক্ষমতায় যায়। আসেনি তখন, কিন্তু পরে এসেছিল, পরে এসেও তারাও করেনি, মানে কেউই করেনি, কেউ করেনি। সুতরাং এই জায়গায় কে ক্ষমতায় আসবে, কে আসবে না, যেই আসে ক্ষমতায় আসবে, আস্থার সংকট। এখন ওই যে আমাদের গ্রামে একটা বলা আছে না, যে শিয়ালকে মুরগি দাও, বর্গা দেওয়া। তো আসলে এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। শিয়ালকে আর মুরগিকে আমি আহমেদ করিমের কাছে আসতে চাই, সেটি হলো যে গণভোটের কথা যেটি উনি বললেন, গণভোট, এবং আরও অনেকে বলছে, এনসিপি বলছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন, তারাও বলছে যে গণভোট হওয়া উচিত বা গণপরিষদ ডাকা উচিত। তো আপনি একই সাথে কয়টা ভোট করবেন আসলে, বা কেন এখন এই আস্থাটা কেন রাখতে পারছে না? যে একটি কথা তো উনি বললেনই যে তিন জোটের রূপরেখা নাই, রাজনৈতিক দলগুলোকে মানুষ বিশ্বাস করে না। তো এখানে তো রাজনৈতিক দলই আর একটা রাজনৈতিক দলের সাথে চুক্তিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশনে। এখানে কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলোই একজন আরেকজনের সাথে চুক্তিতে যাচ্ছে। সেখানে কেন আস্থার সংকট? কারণ এই সবগুলো দল কিন্তু
এক এক হয়ে ঐক্যমত্যে গিয়েই কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। এবং তারা ঐকমত্য হয়েই কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা কিন্তু বানিয়েছে। এত দ্রুত কেন এই এখন একটা জিনিস দেখেন, সেটা হলো প্রফেসর ডক্টর ইউনূস যেই সম্মতি নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে কেউ এরকম সর্বসম্মতভাবে হয়নি। এখানে শুধু পলিটিক্যাল পার্টি না, জনগণও সবাই কিন্তু ঐক্যমত্য ছিল। এরকম একটি সমর্থনের পরেও তিনি কোনো সংস্কারে হাত দিতে পারেন নাই। আচ্ছা, এখন যে ধরেন ঐকমত্য কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, এই রাজনৈতিক দলগুলো একমত হয়ে গেলে সারা দেশের মানুষ একমত, এটা আপনি কিভাবে বলবেন? এই রাজনৈতিক দলগুলো কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে? ভোটের হিসাব বাদ দেন, দলীয়ভাবে এই সব রাজনৈতিক দল মিলাই হলে সর্বোচ্চ 30% মানুষের প্রতিনিধিত্ব করে, আর 70% মানুষ হচ্ছে সাধারণ জনগণ। আপনার তো প্রয়োজন ছিল আপনি একটা মৌলিক প্রস্তাবনা তৈরি করে গণভোটে যাওয়া, জনগণের সম্মতি নেওয়া, এবং আপনাকে যেভাবে বৈধতা দেওয়া হয়েছে, এখন এই যে বলছে না জুলাই সনদ কিভাবে বৈধ হবে, আপনার সরকার কিভাবে বৈধ? আপনি সংবিধানের 106 ধারায় সুপ্রিম কোর্টের আপনি সম্মতি নিয়েছেন না, সেখান থেকে অনুমোদন নিয়েই তো আপনি বৈধ সরকার হয়েছেন সাংবিধানিকভাবে। তো আপনি যদি এখন এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো সব রাজনৈতিক দলের স্বাক্ষরের প্রয়োজন নাই, যারা সবাই মিলে যেই পয়েন্টগুলোতে একমত হয়েছে, আপনি এই মত নিয়ে সুপ্রিম কোর্টে যান, যাইয়া মতামত নিন যে এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত হবে। সুপ্রিম কোর্ট যদি বলে যে এটা বৈধ, এটা করতে পারেন, তাহলে তো সব রাজনৈতিক দলের সমর্থন হইলো, কোর্টের অনুমোদন হইলো। তাহলে এরপরে যারা ক্ষমতায় আসবে তাদের কারো পক্ষে কিন্তু এটা চেঞ্জ করা সম্ভব হবে না। তাইলে আপনি প্রতিদিন বসে বসে শুধুমাত্র সব দলে কোন দিন স্বাক্ষর করবে, আপনি যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলো বাদ দেন, যেগুলোতে সর্বসম্মতি আছে এগুলো নিয়ে আপনি সুপ্রিম কোর্টে চলে যান, তাহলে তো এটা সহজ, কেউ আসলে আর বাদ দিতে পারবে না। তো এভাবে জিনিসগুলো করতে হবে। আপনি আরেকটা জিনিস যেমন বলেছেন যে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কোনো ধারে কাছেও যারা যেতে পারেনি, তারা মৌলিকভাবে কোনো কিছুতে হাত দিতে পারেনি। আপনি বলেন 17 বছর ধরে কি হয়েছে, সব দলগুলো আমরা মিটিং করতে পারি নাই, কাউন্সিল করতে পারি নাই, দল ঠিক করতে পারি নাই। তো এখন আপনাদের আকাঙ্ক্ষার মধ্যে গত 1 বছর ধরে আপনার দলের সংস্কারের কোনো প্রস্তাব নাই, দলীয় কর্মীরা স্বস্তি পাচ্ছে না, তারা আতঙ্কে আছে, এই কমিটি হলে মনে হয় আমি বাদ পড়ে যাব। কেন? তো আপনি তো রাজনৈতিক দলকে সঠিক পথে আনতে পারেন নাই, বিচার ব্যবস্থাকে আনতে পারেন নাই, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক পথে আনতে পারেন। আমি আপনার এই কথার সাথে একমত, কিন্তু আমি খালি এই বিষয়টিকে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোকে তো যে রাজনৈতিক দলগুলো এখন এক্সিস্ট করছে তারা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে এখন। সেখানে তারা কাউন্সিল করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন, সংগঠন সাজাবেন, এই জায়গাতে মানা করলো কে? মানা তো করে নাই, কিন্তু মানা করতে হবে কেন? উনারা এতদিন যেটা করতে পারেন নাই, আগে তো উনারা ওইটা করা দরকার ছিল। এবং এটা কেন সরকার ফোর্সলি এটা সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে দায়িত্ব নিয়েছে, সব ক্ষেত্রে সংস্কার করবে, এজন্য সরকারের প্রয়োজন ছিল রাজনৈতিক অধ্যাদেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে ইয়ে করা। আরেকটা হচ্ছে যেমন সংবিধান নিয়ে কথা হয়, সংবিধানের সংস্কার, নতুন সংবিধান, এসব প্রস্তাবনা তো আছে না, কিন্তু সরকার কি এটার কোনো উদ্যোগ নিয়েছে? নতুন সংবিধান যদি আসেও কি এমন পরিবর্তন হবে এখন যা হচ্ছে? অনেক পরিবর্তন হবে। প্রথম বিষয় হচ্ছে আমাদের যে বর্তমান যে সংবিধান রয়েছে, এটা জনগণের অনুমোদিত কোনো সংবিধান নয়। এটা হচ্ছে যে পাকিস্তান গণপরিষদের জন্য যারা নির্বাচিত হয়েছে তারা স্বাধীনতার পরে একটা সংবিধান তৈরি করেছে নিজেদের মতো করে, এবং এটা আবার গণভোটে জনগণের অনুমোদন নেওয়া হয়নি। একটা স্বাধীন দেশের সংবিধানের প্রথম শর্ত হচ্ছে প্রস্তাবিত সংবিধান জনগণের ভোটের মাধ্যমে অনুমোদন নিতে হবে। সংবিধানের কোনো পরিবর্তনও কিন্তু সংসদের করার কোনো ক্ষমতা নাই, যেটা আমাদের বর্তমান সংবিধান দেয়া আছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ। জনগণের সম্মতিতে যেহেতু রাষ্ট্রটি গঠিত হয়, জনগণের অনুমোদনই সংবিধান হবে, এবং এই সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে 54 বছর ধরে যে সংবিধানের উপরে দেশ চললো, সেই সংবিধানকে আপনি 54 বছর পরে এই প্রশ্ন তুলছেন। এই প্রশ্ন তো তুলতেই হবে। আপনি জানেন ছোটখাটো বিষয় আছে, আজকে ধরেন একটা বিতর্ক তৈরি হয়েছে আমাদের 30 লক্ষ শহীদ নিয়ে, হয়েছে না?
তো কত লক্ষ শহীদ হয়েছে এটা ঠিক করা কি কোনো কঠিন বিষয়? কিন্তু কেন কেউ চ্যালেঞ্জ নিচ্ছেন না? এমনকি এখন ধরেন একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আছেন দায়িত্বে, তিনি কি এটার মীমাংসা করার কোনো উদ্যোগ নিয়েছেন? কারণ ওনারা এটাকেও ভয় পাচ্ছেন যে আমরা শহীদ সংখ্যা নির্ণয় করতে যেয়ে আবার নতুন করে গোলযোগ লাগবে। এই ক্ষেত্রে আমি যে পয়েন্টই দেলোয়ার লাস্টে হোসেন, বলতে আপনার চাই, কাছে আসতে চাই একটু, যেটা আহমেদ করিম যে প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন আমরা বেশ কয়েকদিন ধরে চলছে। আমি কয়েকজন রাজনীতিবিদের কথা বলতে চাই। হাসনাত আবদুল্লাহ বলেছেন যেনতেন নির্বাচন দিয়ে পালালে জনগণ ক্ষমা করবে না। সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই। এবং আরেকটি এই ঐক্যমত্য কমিশনের অনুষ্ঠানে বলেছেন সংস্কার, বিচার, নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়, সালাউদ্দিন আহমেদ। আক্তার হোসেন বলেছেন গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানে সংস্কার টেকসই হবে, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানে। লুৎফুজ্জামান বাবর বলেছেন নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে। আরেকটি ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আলম বলেছেন, তথ্য উপদেষ্টা, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি প্রক্সি মওদুদিপন্থী দলের দরকার নেই। মানে আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো যে এই রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন, যেমন শেষ যে মন্তব্যটি, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি প্রক্সি মওদুদিপন্থী দলের দরকার নেই, এটি হলো মাহফুজ আলমের। আবার বলি আমি আপনাকে, লুৎফুজ্জামান বাবর বলছেন যে পার্শ্ববর্তী দেশে নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে। আক্তার হোসেন বলছেন গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের সংস্কার টেকসই হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই। যেনতেন নির্বাচন দিয়ে পালালে জনগণ ক্ষমা করবে না, হাসনাত আবদুল্লাহ। আমার প্রশ্ন হলো আমাদের যে বিষয়টি আজকে আছে সেটি যে সরকার আসলে কোথায় যাবে, ঐক্যমত আসলে কোন জায়গায়? সরকার যেহেতু একটা দায়িত্ব নিয়েই এতদিন পরে 1 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, কমিটমেন্ট দিয়েই, জনগণকে একটা কমিটমেন্ট দিয়েই তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সুতরাং এই কমিটমেন্ট তাদেরকে বাস্তবায়ন করতে হবে। কোথায় কোথায় যে ঐক্যমত হচ্ছে না সুতরাং আমি পালিয়ে যাব, এই ধরনের কোনো সুযোগ মানে জনগণ তাদেরকে দেবে না। দায়িত্ব যেহেতু নিয়েছেন সুতরাং তাদের সুযোগও আছে, তাদের ক্ষমতাও আছে, তারা সেই ক্ষমতা প্রয়োগ করে এই দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে একটা সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে মানে নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে যেতে হবে। এটাই হলো জনগণের প্রত্যাশা। এটা ছাড়া বিকল্প কোনো চিন্তা করলে এটা দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা ওই দেখেছি মানে মাঝখানে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, মানুষ সন্দেহ সংশয়ের চোখে দেখছিল যে 2007 এবং 8 সালে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে আমল, তারা শেষ পর্যন্ত কিন্তু মানে একটা দলের কাছে নিজেকে সাপোর্ট করে দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের পালানোর একটা রাস্তা তৈরি করে কিন্তু আরেকটা দলের হাতে ক্ষমতা দিয়ে কোনো অঙ্ক পালিয়ে গেছে। এই ধরনের মানে আর নতুন করে এই ধরনের কোনো ঘটনা দেশের মানুষ দেখতে চায় না, যে মানে তিনি তার পিঠ বাঁচানোর জন্য কোনো রকম করে একটা দলের হাতে কোনো রকম করে একটা ক্ষমতা দিয়ে তিনি চলে যাবেন, এটা হবে না। জনগণের হাতেই জনগণের মতামতের প্রতিফলন এখানে ঘটাতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। জনগণ যাকে চাবে তার হাতেই ক্ষমতা দিয়ে তাকে এখান থেকে বিদায় দিতে। এটার জন্য যা যা ব্যবস্থা করার দরকার, এজন্যই হলো এই নির্বাচনটাকে যদি এটা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আবারও ঘুরে ফিরে একটাই, যে জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে। এটার মধ্য দিয়েই আসলে একটা সুন্দর নির্বাচন সম্ভব, এবং তারাও সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিয়ে তারা সুন্দরভাবে যেতে পারবে। আবারও একটা বিরতির সময় হলো। দর্শক 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইসমানী মির্জাপুর জিরো। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম যে আসলে ঐক্যমত্য কোথায়, আপনারা যে কথাগুলো বললেন যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখনও নির্বাচন বিষয়ে, যেমন বিএনপি পুরোপুরি নির্বাচনের পক্ষে, আপনি দেলোয়ার হোসেন আপনাদের দল চাইছে যে
পিআর পদ্ধতি হোক এবং আরও বেশ কিছু প্রশ্ন আপনার নির্বাচনের বিপক্ষে নন, কিন্তু বেশ কিছু প্রশ্নের সমাধান চাচ্ছেন, উত্তর চাচ্ছেন। এনসিপিও বলছে যে আসলে নতুন সংবিধান প্রয়োজন, জুলাই সনদ দরকার এবং নতুন বন্দোবস্তের মাধ্যমেই নির্বাচনে যেতে হবে। এর বাইরেও যেগুলো আক্ষরিক অর্থেই যে সমস্যার কথাগুলো আপনার দুজনই বলেছেন, সেটা হলো যে যেমন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যে রিফর্ম সেটি সেইভাবে দেখা যায়নি। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে আমি ঠিক এই মুহূর্তে আহমেদ করিম আপনার কাছে জানতে চাই যে সরকারের আসলে কি করা আছে? সরকারকে এই নির্বাচন পিছিয়ে দিতে যাবে, নাকি সরকার যেটি বলছেন যে সরকারের তো এই দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার কোনো সুযোগ নেই, সেই জায়গাতেও চলে যাওয়ার প্রশ্ন আসে না, কিন্তু সেক্ষেত্রে সমাধানটা কি আসলে? মানে সবাই সব ধরনের দাবি তুলছেন, কিন্তু আসলে সমাধান কি? আসলে জুলাই বিপ্লবটা যে প্রেক্ষাপটে হয়েছে, আমরা প্রথমেই বিতর্ক দেখলাম, কেউ এটাকে বিপ্লব মানতে চাচ্ছেন না, কেউ অভ্যুত্থান বলছেন, কেউ সরকার স্বাভাবিক পরিবর্তন বলছেন। আসলে তো এটা কোনোটি না, কারণ এদেশের ছাত্র সমাজ মূলত তাদের দাবির মধ্য দিয়ে এসেছে, তারপরে তারা সমগ্র জনগণকে একসাথ করে এই বিপ্লবটা ঘটিয়েছে এবং ফ্যাসিস্ট শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে আমরা তো গতানুগতিক রাজনীতি, গতানুগতিক ব্যবস্থা আমরা হবে এটা কামনা করি না। জনগণ চায় যে বৈপ্লবিক একটা পরিবর্তন, কারণ তারা অফিস আদালতে গেলে ঘুষ ছাড়া কাজ করতে পারে না, দুর্নীতি এমন চরম পর্যায়ে যেটা জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তো এই অবস্থায় কি হয়েছে, একটা জিনিস আমাদেরকে আগে বুঝতে হবে, আমাদের যে এই ছাত্র সমাজের যে বিপ্লবী শক্তিটা ছিল, আমরা প্রথমেই দেখতে পেলাম পরিকল্পিতভাবে এই বিপ্লবী শক্তিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। কিভাবে? প্রথমে হচ্ছে ওদের একটা অংশকে সরকারে নেওয়া হয়েছে, একটা অংশকে দিয়ে একটা পার্টি তৈরি করে দেওয়া হয়েছে। আবার পার্টিটার নামটা কি দেওয়া হয়েছে? জাতীয় নাগরিক পার্টি, যেমন আগে না জাতীয় পার্টি ছিল। হ্যাঁ, তো এরকম ওই যে সরকারপন্থী যেসব নামগুলো দেওয়া হয়, যারা বসে বসে পার্টি বানায়, এরকম দেওয়া হয়েছে। এই নামের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো বিপ্লবী শক্তিকে প্রথমেই বিভক্ত করে দেওয়া হয়েছে যেন এরা আরেকটা বিপ্লব করতে না পারে। এজন্য তাদেরকে সরকারে ঢুকানো হয়েছে, পার্টি করে দেওয়া হয়েছে এবং অন্যান্যদেরকে বিভিন্ন ক্ষমতায় বসিয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী এদেরকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিপ্লবী যে মূল শক্তি, যারা এদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে প্রথমেই বিভক্ত করে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। এরপরে এখন প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হচ্ছে, গতানুগতিক রাজনীতিকে, গতানুগতিক রাষ্ট্র ব্যবস্থা সব টিকিয়ে রেখে এখন একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেভাবে এদেশে ধরেন ৩০০ জন এমপির একটা মাফিয়া চক্র, যারা নির্বাচনের ভোটের মাধ্যমে দেশ দখল করে রাখে, তাদের শাসন চলে। ওই নির্বাচনের পরে তারা উপজেলা চেয়ারম্যান নিয়োগ দেয়, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেয়, মেয়র নিয়োগ দেয়, এদেরকে মনোনয়ন দেয়। এভাবে তারা একটা মাফিয়া তন্ত্রের মাধ্যমে রাষ্ট্র দখল করে রাখে। 5 বছর জনগণ আর কিছুই বলতে পারে না। তাহলে এইসব জায়গায় যে মৌলিক পরিবর্তন দরকার, সেজন্য প্রয়োজন ছিল বিপ্লবী শক্তিকে অব্যাহত রাখা। কিন্তু কারা পরিকল্পনা করে বিপ্লবী শক্তিকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে হবে। আমরা মনে করি এই যে মাহফুজ সাহেব এখন বক্তব্য দিচ্ছেন, এখানে এই পার্টি ওই পার্টি হচ্ছে, আপনার দায়িত্ব কি এটা এই চেয়ারে বসে যে কারা কোন পন্থী হবে, কি হবে, এটা নির্ধারণ করা? আর আপনারা আগে নাহিদ ইসলাম যখন ছিলেন, তিনি তথ্য মন্ত্রণালয় রাখলেন। আপনি যাইও মাহবুব সাহেব তথ্য মন্ত্রণালয়, আপনারা তথ্য মন্ত্রণালয় রাখেন কেন? তথ্য মন্ত্রণালয়ের মধ্যে কি? যারা তথ্য মন্ত্রণালয়, তথ্য সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা সেখানে যাবে। আপনারা তো কিছুই জানেন না। আপনারা রাষ্ট্রের একটা দায়িত্ব নিতে চেয়েছেন, আপনারা ওই সংস্কারের সাথে জড়িত থাকেন। আমি মনে করি এখনো যদি বিপ্লবী শক্তি, যদি এদেশে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হয়, তাহলে বিপ্লবী শক্তি যারা সরকারে গেছে তাদের উচিত পদত্যাগ করে আসা, যারা নতুন দল গঠন করেছেন তাদের উচিত দল বিলুপ্ত করে দেয়া, দিয়ে আবার সবাইকে ডেকে বিপ্লবী শক্তি তৈরি করা। দেলোয়ার হোসেন, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সরকারের আসলে কি করা আছে, তাহলে সমাধান কোথায়? না, এখন সরকারের উচিত, আমি আমাদের করিম ভাইয়ের কথায় আমি বলবো যে সরকারের এখন উচিত হলো যে সকল বিষয়গুলো রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যমতে চলে আসছে, এখন এগুলো নিয়ে তারা একটা পদক্ষেপে চলে যাওয়া, পদক্ষেপে গিয়ে যেটা সুপ্রিম যেভাবে তারা ক্ষমতায় আসার পূর্ব মুহূর্তে যেভাবে তারা সুপ্রিম কোর্টের একটা নিয়েছিলেন, সাজেশন নিয়েছিলেন, একটা মতামত নিয়েছিলেন, সেই মতামতের ভিত্তিতে তারা
ক্ষমতায় বসেছেন, ঠিক একইভাবে যে এগুলোর ব্যাপারে তারা একটা মতামত নিয়ে একটা কার্যকর করে। এখানে যদি একটা শক্ত সিদ্ধান্তে যদি না যেতে পারে সরকার, তাহলে এইটা সমাধান আসবে না। আমি মনে করি সরকার এখন শক্ত সমাধানে যেতে হবে। 2 নম্বর হলো নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে, যেখানে অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে ফেসিবাদ আবার ফিরে আসার সম্ভাবনা আছে। সেই পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হয় না, সেখানে পেশি শক্তির ব্যবহার হয়, কালো শক্তির ব্যবহার হয়, সেখানে সংসদ কার্যকর হয় না, শক্তিশালী হয় না। এতগুলো যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও কি কারণে এখানে বিএনপি পিয়ারের বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন, এটা বোধগম্য হয় না। তাহলে কি জনগণ এটা ধরে নেবে বা আমরা ধরে নেব যে মানে বিএনপি মানে এই 54 বছরে যেভাবে পেশি শক্তি খাটিয়ে যেনতেনভাবে এখানে নির্বাচিত হয় এক একজন এমপি, সেই পদ্ধতিতে তারা নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় যেতে চায়? এটা তো জনগণ চায় না। জনগণ চায় যে হ্যাঁ, মানুষের মতামতের প্রতিফলনের যেখানে ঘটবে, মানুষের মতামতের ভিত্তিতে যারা নির্বাচিত হবে তারা যাবে ক্ষমতায়, সমস্যা কি? তো এই জন্য পিআর পদ্ধতিটা এই মুহূর্তে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামোর জন্য, সংসদ কাঠামোর জন্য পিআর পদ্ধতিটা খুবই জনপ্রিয়। পিআর পদ্ধতি আমি খুব সংক্ষেপে জানতে চাই, কিন্তু পিআর পদ্ধতি তো বাংলাদেশে এর আগে কখনো ব্যবহৃত হয়নি। পিআর পদ্ধতি কি খুব দ্রুত বাংলাদেশের মানুষ ভোটাররা আয়ত্ত করতে পারবে? আসলে পিআর পদ্ধতিতে এত জটিল প্রক্রিয়া কোনো না তো। যেখানে মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরেছে, একটা প্রযুক্তি নির্ভর, সেখানে যদি ভোট দিতে পারে, ইভিএমটা কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে। না, বাতিল হলো, মানুষ তো এটা বুঝতে পেরেছে। ওই ইভিএমটা যখন মানুষ বুঝতে পেরেছে, সেখানে পিআর পদ্ধতি বোঝার তো কোনো মানে কঠিন না। একই পদ্ধতি, মানুষ আগে ব্যক্তিকে ভোট দিত, এখন হলো দলকে দিকে ভোট দিবে, মার্কা থেকে ভোট দিবে। আমরা একদম শেষ প্রান্তে 30 সেকেন্ড আপনার জন্য, যদি কোনো পিআর পদ্ধতি নিয়ে যদি পদ্ধতি নিয়ে যে কথা হচ্ছে, আমি মনে করি এটা মৌলিক কোনো সংস্কারের অংশ হবে না। কারণ পিআর পদ্ধতি হলে এটা হচ্ছে যে অনেক দিক থেকে এটা দলীয় চিন্তা। হয়তো একটা দল মনে করতে, কতগুলো দল মনে করতেছে আমি সারা দেশের ভোট একত্রিত করতে আসন বেশি পাবো, আবার অন্যরা মনে করতেছে এভাবে গেলে আমাদের আসন কমে যাবে। এই কারণে মূলত এটা একটা রাজনৈতিক অবস্থান। তা আমি মনে করি এটা মৌলিক বিষয় না, বরং যেটা হওয়া উচিত যে পিআর পদ্ধতি নিয়ে মৌলিক আলোচনা না করে নির্বাচনটা সুষ্ঠু করা, এটা দরকার। এবং পিআর পদ্ধতি সবাই রাজনৈতিক কর্মসূচিতে রাখুক, এটাই বেটার। যদি এটা পরবর্তীতে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা ইংলিশে একটি কথা শুনি দর্শক, সেটি হলো যে হিট দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। যখন 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল, তখন ছাত্র জনতা অভ্যুত্থান নিয়ে এসেছিল, কিন্তু ছাত্র জনতাকে কিন্তু পথ দেখানোর তেমন কোনো পরামর্শ আমরা দেখিনি, যে পরামর্শগুলো খুব সিস্টেমেটিক ওয়েতে আসবে। হয়তো তখনই একটি সরকার গঠন করা সম্ভব ছিল যদি অভ্যুত্থানের মাধ্যমে। সেই গণ অভ্যুত্থান একটি শক্তি দেয় যেই সরকারকে, সেই সরকার ধীরে ধীরে সেই গণ অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করে এনেছে। ঠিক এই মুহূর্তে 1 বছর পরে আবারও হঠাৎ করে জুলাই সনদ দিয়ে কতটা সেই শক্তি আয়ত্ত করা যাবে এটি হয়তো বা ভবিষ্যৎ বলবে, কিন্তু এরপরও গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেটি ইতিহাস এবং সেটি বাস্তবতা। সেই বাস্তবতার জায়গায় থেকে বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, রক্ত দিয়ে দেখেছে, এমনি দেখেনি। তারা সেই রক্তের প্রতি যদি শ্রদ্ধা রাখতে হয়, তাহলে অবশ্যই সেই গণ অভ্যুত্থানকে সামনে এগিয়েই নিতে হবে। সেটি কি জুলাই সনদের মাধ্যমে নেওয়া হবে, নাকি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে এই জুলাই সনদ রেটিফাই করা হবে, সেটি রাজনীতিবিদরা ঠিক করবেন। কারণ যেহেতু এখন এর বাইরে আর কোনো উপায় নেই সাধারণ মানুষের কাছে যাওয়ার, এই জায়গাটিতে অবশ্যই রাজনীতিবিদরা একটি অবস্থানে আসবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।